সুপ্রিয় শিক্ষার্থী, জিওরেসিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসলাম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। দেখো, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচে কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? ওয়্যারলেস ম্যান, ম্যান অর্থ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সাধারণত একটি বিভাগীয় শহরকে নেটওয়ার্কভুক্ত করার জন্য যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হচ্ছে ম্যান। দেখো, এখানে একটা অপশন বলে দেওয়া আছে। প্রথম অপশনটি হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ সাধারণত 10 মিটারের মধ্যে বা একটি রুমে যখন কোনো নেটওয়ার্ক গঠন করা হয় তখন ব্লুটুথ ডিভাইসটি ব্যবহার করা হয়, তখন ব্লুটুথ প্রযুক্তি আমাদের ব্যবহার করতে হবে। ওয়াইফাই, এটি সাধারণত 100 মিটার যদি রেঞ্জ কখন আমাদের নেটওয়ার্ক আওতা আনতে হয় বা নেটওয়ার্ক ভুক্ত করতে হয় তখন আমাদের ওয়াইফাই ব্যবহার করতে হয়। এটি সাধারণত একটি এলাকাকে কভার করবে। এরপর স্যাটেলাইটের আসলে কোনো নির্দিষ্ট সীমা নেই। এটি সারা পৃথিবীর মধ্যে বা বিভিন্ন দেশের সাথে নেটওয়ার্ক করার জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয়। এবং সবশেষে হচ্ছে ওয়াইম্যাক্স। এর সঠিক উত্তর হবে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স হচ্ছে সাধারণত 50 কিলোমিটার পর্যন্ত যখন কোনো নেটওয়ার্ক গঠন করা হবে তখন আমাদের এই ওয়াইম্যাক্স ডিভাইসটি বা প্রযুক্তিটি ব্যবহার করতে হবে। বলতে পারি 1 নম্বর সঠিক উত্তর হচ্ছে 1-এর ঘ, যেটা হচ্ছে ওয়াইম্যাক্স। আচ্ছা, এরপর দেখি দ্বিতীয় কোশ্চেন কি দেওয়া আছে। কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়? দেখো, 4K টিভি বা 4K ভিডিও দেখার জন্য আমাদের যে প্রযুক্তি হবে সেটি হচ্ছে 5G বা পঞ্চম প্রজন্ম থেকে যে 4K প্রচলন শুরু হয়। এখন 2-এরও ঘ নাম্বার উত্তর হবে। 3 নাম্বার দেখো, মেশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তার সংখ্যা কত হবে? দেখো, আমাদের যে মেশ টপোলজি থাকে, মেশ টপোলজি কাকে বলে? মেশ টপোলজি যেখানে প্রত্যেকটা কম্পিউটার একে অপরের সাথে যুক্ত থাকবে বা প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকবে, এই ধরনের নেটওয়ার্ককে বলা হচ্ছে মেশ টপোলজি। এখানে খেয়াল করো, এখানে যে একটি প্রশ্ন দেওয়া ছিল যে কি মোট কতগুলো তারের প্রয়োজন হবে। এখানে তারের সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এর মানে n হচ্ছে মোট কম্পিউটার সংখ্যা, এখানে মোট কতগুলো কম্পিউটার ব্যবহার করা হবে। তাহলে এখন মনে করো যে একটি ল্যাবে 10টি কম্পিউটার আছে। 10টি কম্পিউটারকে যখন আমরা নেটওয়ার্কভুক্ত করব এবং সেটা যদি মেশ টপোলজি গঠন করতে হয় তাহলে মোট কতগুলো তারের প্রয়োজন হবে? তাহলে আমরা যদি n সমান 10 ধরে নিই তাহলে উত্তরটা হবে 10 ইন্টু 10-1 ডিভাইডেড বাই 2। তা বলতে পারি 10 ইন্টু 10-1 মানে কত? 9 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হবে? 90 ডিভাইডেড বাই 2 সমান কত হবে? 45। তাহলে বলতে পারি যদি 10টি কম্পিউটারকে আমাদের মেশ টপোলজিতে যুক্ত করতে হয় তাহলে আমাদের মোট তার সংখ্যা হবে যে 45টি। এবং এখানে শুধু কি যেহেতু কি বলেছিল n সংখ্যক কম্পিউটার বলেছিল, তাহলে হবে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এর সঠিক উত্তর হবে ক নাম্বার। আচ্ছা, এরপরে হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো। দেখো, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এখানে হচ্ছে যে ভারতীয় সংখ্যা পদ্ধতি, এটি ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং বর্তমান যে 3 সংখ্যা পদ্ধতি ব্যবহার করে সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কিন্তু মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে এর ভিত্তি হবে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি। এবার সঠিক উত্তর হবে 1 আর 3, যেটা হচ্ছে খ নাম্বার উত্তর হবে। এরপরটা হলো, দেখো 5 নম্বর কোশ্চেন। 1101.10010 বেজ হচ্ছে 2 মাইনাস 111.11011 বেজ 2, এর বিয়োগ ফলটা কত হবে? দেখো, আমাদের প্রথম সংখ্যা থেকে বিয়োগ সংখ্যাকে দ্বিতীয় সংখ্যায় বিয়োগ করতে হবে। প্রথম সংখ্যাটি ছিল হচ্ছে 1101.10010, দ্বিতীয় সংখ্যাটি ছিল হচ্ছে 111, 10 মিনিট পরে ছিল হচ্ছে 11011। আমি এখন বিয়োগ করব। দেখো, বিয়োগের একটি সূত্র আছে, বিয়োগের নিয়ম অনুসরণ করে বিয়োগ করলে তুমি যে কোনো বিয়োগটি করতে পারবে। দেখো, আমরা সাধারণত যখন আমরা কোনো ডেসিমেল বিয়োগ করি, যেমন 97365, আচ্ছা আমি যদি এই বিয়োগটা করতে যাই তাহলে বিয়োগ ফল কত হবে? দেখো, ওপরের সংখ্যা কত দেওয়া আছে? 3, তার মানে নিচে এবং 5 দেওয়া আছে, ওপর সংখ্যাটি ছোট দেওয়া আছে। আমরা কি করতাম ছোটবেলা থেকে আমরা যে ম্যাথগুলো করে এসেছি সেটি হচ্ছে আমরা 3কে 13 ধরে ম্যাথগুলো করেছি, তাই না? 13 থেকে 5 গেলে কত হবে? 13 থেকে 5 গেলে হচ্ছে 8, হাতে আছে 1 আমরা কি এই নিচের সঙ্গে যোগ করি, 6-এ 7, 7 থেকে 7 গেলে 0, 9-9।
তো আমরা এইভাবে না করে একটু অন্যভাবে করব। যেমন বলতে পারি 9 7 3 আচ্ছা 6 5। দেখো ওপরে এইটা সাধারণত 10 ভিত্তিক ছিল, তাই না? যদি 10 ভিত্তিক সংখ্যাগুলোকে যোগ করতে হয় এবং ওপরের সংখ্যা, দেখো এইখানে আমাদের এই 10 বেসটা যোগ করে দিতে হবে। এই একটাই পার্থক্য করতে হবে, যখন আমরা এই দুইটি সংখ্যার মধ্যে বিয়োগ করব, ওপরের সংখ্যা যদি ছোট হয় তখন এর সাথে আমাদের যে বেসটা বা ভিত্তি থাকবে সেই বেস বা ভিত্তিটা যোগ করে দিতে হবে। তাহলে বলতে পারি ওপর সংখ্যা যেহেতু ছোট আছে এর সাথে আমরা 10 যোগ করব, 10 + 3 কত হবে 13। দেখো যেটা আমি পূর্বে থেকে করে এসেছিলাম, কিন্তু আমরা পূর্বে করেছি কিন্তু ব্যাখ্যাটা না জেনে করেছি। কিন্তু এখন আমরা ব্যাখ্যাটা জানবো যে ওপরের সংখ্যা যদি ছোট হয়, যে কোনো বিয়োগের ক্ষেত্রে ওপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে ওপরের সংখ্যার সাথে আমাদের ভিত্তিটা যোগ করে দিতে হবে। তাহলে এখন হচ্ছে কত 10 + 3 কত হবে 13 থেকে যদি আমি 5 মাইনাস করি তাহলে কত হবে 8, এবং একটা নিচের সাথে যোগ করে দিই আমরা 6 7, 7 থেকে 7 যদি বাদ দিই তাহলে কত হবে 0 9 9 থাকবে। তাহলে এটা হচ্ছে 903। ঠিক অনুরূপভাবে আমরা বাইনারি বিয়োগ করবো। আমরা যদি বাইনারি ভিত্তি হচ্ছে 2, দেখো ভিত্তিটা 2 দেওয়া আছে এবং ওপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে আমরা কি করব, আমরা উপরের সংখ্যার সাথে ভিত্তি যোগ করবো, মানে 2 যোগ করব এবং তার পূর্ববর্তী সংখ্যার নিচের সংখ্যার সাথে আমরা ক্যারি হিসেবে 1 যোগ করে নেব। দেখো এখানে উপর সংখ্যা কি ছোট আছে তাহলে কি যোগ করবো 2 যোগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1, এবং হাতে ছিল 1, 1 আর 1 যোগ করে কত হবে 2 হবে, এবং উপরে কত আছে 1 দেওয়া আছে। তাহলে কি হবে উপর সংখ্যা আবার ছোট হয়ে যাচ্ছে, এই জন্য এখানে সাথে আবার আমরা ভিত্তিটা যোগ করে ফেলবো। 2 1 যোগ করে 3, 3 থেকে 2 কে মাইনাস করলে কত হবে 1 হবে, এবং হাতে থাকবে 1, 0 1 যোগ করলে কত 1 হচ্ছে, এবং উপরে আবার কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে এই সংখ্যাটা আবার ছোট হচ্ছে, এখানে আবার ভিত্তি যোগ করব। 2 থেকে 1 কে বিয়োগ করলে হবে 1, হাতে থাকবে 1, 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2 হচ্ছে, এবং উপরের সংখ্যা কি ছোট আছে তাহলে এখানে আবার 2 যোগ করব। 2 থেকে 1 আর 1 2, 2 থেকে 2 কে বিয়োগ করলে কত হবে বিয়োগফল 0, হাতে থাকবে 1, একটা আমরা পূর্ববর্তী সংখ্যা নিজের সাথে যোগ করব। আবার দেখো উপর সংখ্যা কত আছে 1 আছে এবং নিচে কত 2 দেওয়া আছে, তাহলে উপর সংখ্যা ছোট হওয়ার কারণে আবার এখানে ভিত্তি যোগ করব। 2 1 যোগ করলে কত হবে 3 হবে, 3 থেকে যখন আমরা এই 2 কে মাইনাস করব তখন হবে কত 1 হবে, এবং হাতে 1 থাকবে, একটা পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হবে। অনুরূপভাবে উপর সংখ্যা যেহেতু ছোট হবে, তাই না, যদি এখানে 1 1 যোগ করে 2 হচ্ছে, উপরে 1, তাহলে কি বলবো এখানে আমরা আবার ভিত্তি যোগ করব। 2 1 3, 3 থেকে যদি 2 কে মাইনাস করি কত হবে 1 হবে, এবং হাতে 1 থাকবে। 1 আর 1 যোগ করে কত 2 হচ্ছে, উপরে 0, তার ছোট সংখ্যা আবার ভিত্তি যোগ করব। 0 2 যোগ করে কত হবে 2, 2 থেকে 2 গেলে কত হবে 0, হাতে থাকবে 1, তাই না? তাহলে এখানে দেখো কত হচ্ছে, এটা ছিল 1, এখানে হচ্ছে 2, তাহলে আবার ভিত্তি 2 যোগ করব। 3 3 থেকে 2 গেলে হবে 1, এবং হাতে 1 থাকবে, 1 থেকে 1 গেলে কত হবে 0। তাহলে আমরা জানি এই আমাদের বাম পাশে শূন্যের কোনো ভ্যালু নেই, এটা দেওয়া যায় কথা, এটা ব্যাপার না করা একই কথা হবে। তাহলে উত্তরটা হচ্ছে 101.101111। তাহলে বলতে পারি দেখো আমরা কোনটা দেখবো, এইটা উত্তর আছে 101.101111। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। তো 5-এর সঠিক উত্তর হবে ঘ নাম্বার। আচ্ছা এখন এর পরবর্তী কোশ্চেনটা দেখি, 4 বিট বিশিষ্ট কোড কোনটি? 4 বিট বিশিষ্ট কোড কোনটি? দেখো অক্টাল সংখ্যা আমরা জানি, অক্টাল কোড হচ্ছে 3 বিটের কোড। আমাদের যে কোনো অক্টাল মানকে প্রকাশ করতে গেলে 3টি বাইনারি বিটের প্রয়োজন হয়, এই জন্য বলা হয় অক্টাল হচ্ছে 3 বিটের কোড। বিসিডি কোড, বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড। একটি ডেসিমেল সংখ্যাকে প্রকাশ করতে গেলে সাধারণত 4টা বিট নিয়েই মান বের করতে হয়। যেমন সেই বিটগুলো আমরা কীভাবে করবো, যদি কোনো কিছু উল্লেখ না থাকে 8421 এই কোডটি আমরা ব্যবহার করব যে কোনো 10 সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য বা বিসিডি কোড হিসেবে। আস্কি কোড, আস্কি কোড সাধারণত 2টি হয়ে থাকে, একটা হচ্ছে 7 বিট এবং আরেকটি হচ্ছে 8 বিট। 7 বিট কোনটা? সাধারণত যে আজকে যে মানগুলো আছে এ থেকে জেড পর্যন্ত, স্মল লেটার ক্যাপিটাল লেটার, এরপর হচ্ছে কিছু সিম্বল, অথবা 0 থেকে 9 পর্যন্ত যে মানগুলো থাকে এইগুলোকে আমাকে কোডভুক্ত বা বানিয়ে করার জন্য আজকি কোড ব্যবহার করা হয়, এবং যেটি হচ্ছে 7 বিটের কোড। কিন্তু যখন এই মানকে এক জায়গা থেকে বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে হয় তখন এর সাথে একটি অতিরিক্ত বিট যুক্ত করা হয়, এই বিটকে বলা আছে প্যারিটি বিট, এবং এই প্যারিটি বিট সহ আজকি কোড হচ্ছে 8 বিটের। তার বলতে পারি আজকি কোড সাধারণত 2টা হয়, একটা হচ্ছে 7 বিট, একটা হচ্ছে 8 বিট। এবার হচ্ছে ইউনিকোড, ইউনিকোড হচ্ছে এটি 16 বিটের কোড। যেহেতু আমাকে কি বলেছিল যে 4 বিটের কোড করলি, তাহলে আমরা বলবো 4 বিটের কোড হচ্ছে বিসিডি কোড, যেটা হবে খ নাম্বার উত্তর।
আচ্ছা, এরপরে কোশ্চেনটা কি হবে? সর্বজনীন গেট কোনটি? সর্বজনীন গেট কাকে বলে? সর্বজনীন গেট হচ্ছে যে সকল গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, এবং মৌলিক গেট এমন একটি গেট যে মৌলিক গেট দ্বারা সকল ধরনের গেটই বাস্তবায়ন করা সম্ভব হয়। তাহলে বলবো যে সকল গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হচ্ছে সর্বজনীন গেট। এবং সর্বজনীন গেট দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট এবং আরেকটা হচ্ছে নর গেট। তাহলে আমরা জানি সর্বজনীন গেট হচ্ছে দুইটি, একটা হচ্ছে ন্যান্ড গেট, অপরটি হচ্ছে নট গেট, এবং এক্স অরকে বলা হয় বিশেষ লজিক গেট। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 আর 3, যেটি হচ্ছে খ নাম্বার উত্তর হবে। আচ্ছা, এরপরটা হচ্ছে যে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকের এফ থেকে প্রাপ্ত লজিক গেটে ব্যবহৃত হতে পারে। তো এখানে আমাদের একটি লজিক গেট দেখতে পাচ্ছি আমরা, এই লজিক গেট থেকে আমাদের যে মানটা আসবে সেই মানটা আমাদের বের করতে হবে। এখানে আছে এ আর বি, এটা যেহেতু অ্যান্ড গেট, এবং আমরা যেটি অ্যান্ড গেট সাধারণত গুণের কাজ করে থাকি, এটি হচ্ছে গুণের কাজ করবে। তো আমাদের একটা ইনপুট আসবে এ থেকে, আরেকটা হচ্ছে বি থেকে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এ ইন্টু বি। এইটি হচ্ছে নর গেট, কারণ এটা কি করবে? অর গেট হচ্ছে যোগের কাজ করবে, নর গেট হচ্ছে পূরকের কাজ করবে। তাহলে এটা আসছে একটা হচ্ছে এ থেকে, একটা বি থেকে। তাহলে এটি বলতে পারি এ প্লাস বি, এবং নটের জন্য একটা বার দিতে হবে। তো এর আউটপুট অ্যাকচুয়ালি কি হবে? এটাও নর গেট, তাহলে কি হবে? প্লাস হবে অর গেট, এবং এটার জন্য একটা বার চলে আসবে। তো লিখবো এ ইন্টু বি প্লাস কি হবে? এ প্লাস বি, একটা বার আসবে, আর এই নটের জন্য একটা হোল বার দিতে হবে। তো ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা জানি যদি কখনো হোল নটকে ভেঙে দিতে হয় বা হোল বারকে ভেঙে দিতে হয়, তাহলে একটি বার আসবে, ছোট বার আসবে, এবং এই যোগ চিহ্ন চেঞ্জ হয়ে গুণ হয়ে যাবে। ইন্টু এ প্লাস বি, দুইটা কেবল বার নিতে হবে। এখন যেহেতু এখানে একটি বার আছে, এই বারকে আবার ভেঙে দেবো ডি মর্গানের সূত্র অনুসারে। তাহলে এটি হবে এ বার ইন্টু থাকছে এটি প্লাস হবে বি বার, এবং এটি থাকবে এ প্লাস বি। এইটি হচ্ছে দুইটি বার থাকলে সে বারবার উঠে যাবে। যেহেতু আমরা জানি এ ডবল বার সমান হচ্ছে এ, এই সূত্র অনুসারে আমাদের যদি বার থাকে বারবার উঠে যাবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি? যে এখন আমরা গুণ করে দেব এ বার ইন্টু এ প্লাস এ বার ইন্টু বি, প্লাস এটাকে গুণ করব এ বি বার, এ ইন্টু বি বার প্লাস বি বার ইন্টু বি। দেখো এ বার ইন্টু এর মান 0, তো এটা চলে যাবে। বি ইন্টু বি বার মান 0 থাকবেই হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, যাকে আমরা বলতে পারি এ এক্সর বি। এখন আমাদের এর আউটপুটটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে এ এক্সর বি, যেটি হচ্ছে এক্স অর গেটের মানটা হবে। তো এটি সাধারণত কাউন্টার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কিন্তু দুটি বিট তুলনা করার জন্য ব্যবহার করা হয়, এবং হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে আমাদের এক্স অর গেট ব্যবহার করা হয়। এর সঠিক উত্তর হবে 2 আর 3, যেটি হচ্ছে গ নাম্বারে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এখন আসি 9 নম্বর প্রশ্ন। একটি ওয়েবসাইটের অংশ কয়টি? একটি ওয়েবসাইটের সাধারণত দুইটি অংশ হয়ে থাকে, একটি ওয়েবসাইটের দুইটি অংশ থাকে। এরপর হচ্ছে HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন কোনগুলো? ফাইল এক্সটেনশন হচ্ছে যেটা দেখে বোঝা যাবে এটি ফাইলটি কোন ধরনের, তাকে বলে ফাইল এক্সটেনশন। দেখো এখানে হচ্ছে যদি ওয়েব পেজ তৈরি করতে হয়, আমাদের যে ফাইল হবে সেটা হচ্ছে .html। আমরা যে কোনো ফাইল যখন আমরা কোনো এডিটরে লিখবো, লেখার পরে আমাদের অবশ্যই .html দিয়ে এটা সেভ করতে হবে। যদি আমরা এটা .html সেভ না করি, এটি সাধারণত টেক্সট ফাইল হিসেবে, এটি যে কোনো টেক্সট সেভ করলে টেক্সট ফাইল হিসেবে থেকে যায়। কিন্তু টেক্সট ফাইল সাধারণত কোনো টেক্সট নিয়ে কাজ করে, এটি কখনো ওয়েব পেজ তৈরি করতে পারে না। সেহেতু আমাদের টেক্সট ফাইলটা বা টিএক্সটি ফাইলটা, এটা আমাদের সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে HTML এবং .htm। যে কোনো ওয়েব পেজ তৈরি করার জন্য ফাইল এক্সটেনশন হচ্ছে .html অথবা .htm। তো এই সঠিক উত্তর হবে 1 আর 3, যেটি হচ্ছে খ নাম্বার সঠিক উত্তর হবে। এরপরে টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয়। দেখো আমরা যখন টেবিল তৈরি করি আমরা কিছু ট্যাগ ব্যবহার করি। যেমন টেবিলের ট্যাগগুলো হচ্ছে, প্রথমে একটা ট্যাগ হবে, সেটি হচ্ছে টেবিল ট্যাগ, যেটি আমাদের টেবিল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। এরপরে ট্যাগ ব্যবহার করব আমরা হচ্ছে ক্যাপশন। ক্যাপশন হচ্ছে যদি কখন টেবিলের নাম বা টেবিলের শিরোনাম থাকে, তো ওই ক্ষেত্রে আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করি। এরপর আমাদের ব্যবহার করতে হয় টিআর, আর টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। যতগুলো রো থাকবে ততগুলো আমাদের টিআর ট্যাগ ব্যবহার করতে হবে।
এবার ব্যবহার করব টিএইচ ট্যাগ। টিএইচ হচ্ছে যখন আমাদের কোন টেবিলে হেডার হিসেবে ব্যবহার করব তখন আমরা বলবো তাকে টিএইচ ট্যাগ বা টেবিল হেডার ট্যাগ। এরপরে যে ট্যাগগুলো থাকবে সেটা হচ্ছে টিডি। সাধারণত টেবিলের যে ফিল্ডগুলো যে মানগুলো থাকবে সেই ফিল্ডের নামগুলো লিখবো হচ্ছে টিডি বা টেবিল ডেটা, যাকে আমরা কি বলি টেবিল সেল। তো এখানে দেখো আমাদের টিএইচ ট্যাগটা কি ছিল, টিএইচ হচ্ছে টেবিল হেডার। আর যখন টেবিল হেডার থাকবে তখন আমাদের এই টিএইচ ট্যাগটা ব্যবহার করতে হবে। এরপর টিটি, অ্যাকচুয়ালি আমাদের এখানে দেখো টিটি কোনো ট্যাগ নেই, তাই না? টিটি ট্যাগ হবে না, টিআর ট্যাগ। টিআর ট্যাগ হচ্ছে টেবিল রো ট্যাগ, টেবিল রো তৈরি করার জন্য ব্যবহার করা হবে। এরপর হচ্ছে টিডি, টিডি হবে টেবিল ডেটা অথবা বলতে পারি টেবিল সেল। আমাদের যেহেতু প্রশ্ন ছিল যে টেবিলের বডিতে সারি তৈরি করার জন্য, সারি হচ্ছে রো, রো তৈরি করার জন্য যে ট্যাগ হবে সেটা হচ্ছে টিআর ট্যাগ। তো এর সঠিক উত্তর হবে গ নাম্বার। টেবিল রো তৈরি করার জন্য যে ট্যাগ হবে সেই ট্যাগটি হবে হচ্ছে টিআর ট্যাগ। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন 12 নম্বর, যে এইচটিএমএল ফাইল এডিট করার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার করা হয়? দেখো, যখন আমাদেরকে অবশ্যই এইচটিএমএল কোড লিখতে গেলে আমাকে অবশ্যই টেক্সট এডিটর ব্যবহার করতে হবে। সেই এডিটর হতে পারে নোটপ্যাড, হতে পারে নোটপ্যাড প্লাস, হতে পারে সাবলাইম টেক্সটও হতে পারে। তাহলে সঠিক উত্তর হবে তিনটে। 12 নম্বর সঠিক উত্তর হবে ঘ নাম্বার। এরপর প্রসেসরের সবচেয়ে কাছের থাকে কোনটি? দেখো, প্রসেসর সবচেয়ে কাছে থাকে কোনটি? আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি, এই মনে করো আমাদের এখানে আছে প্রসেসর, ঠিক আছে, আমাদের এইখানে হবে প্রসেসর। এই প্রসেসরের সবচেয়ে কাছাকাছি কি আছে? রেজিস্টার। সবচেয়ে কাছে হচ্ছে রেজিস্টার। এটি আকার খুব ছোট হয় এবং খুব দ্রুত গতির হয় এবং এর দামটা অনেক বেশি হয়ে থাকে। এরপর হবে ক্যাশ মেমোরি, মেইন মেমোরি, তারপর হচ্ছে আমাদের যে এক্সটার্নাল থাকবে সেইগুলো ব্যবহার করতে হবে। তাহলে বলবো যে প্রসেসরের সবচেয়ে কাছ থাকে হচ্ছে রেজিস্টার, তারপর থাকবে ক্যাশ মেমোরি, তারপর হচ্ছে র্যাম অথবা তারপর হচ্ছে ভার্চুয়াল মেমোরি যে থাকবে সেগুলো। 13 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। প্রোগ্রাম ডিজাইন মডেলে 20 থেকে 40% সময় ব্যয় করা হয় কোনটিতে? আমাদের যখন প্রোগ্রাম লিখতে হয় বা একটা প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে আমাদের ধাপ অনুসরণ করতে হয়, সেই ধাপের মধ্যে বলেছে যে 20 থেকে 40% সময় নষ্ট বা ব্যয় করা হয়, সেটি হচ্ছে বিশ্লেষণ করার ক্ষেত্রে। আমরা যদি একটা প্রোগ্রাম সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি তাহলে খুব সহজে প্রোগ্রামটা রচনা করা যায়। সেহেতু আমাদের এই সঠিক উত্তর হবে বিশ্লেষণ। তার মানে যে প্রোগ্রামের ম্যাক্সিমাম সময়টা দেওয়া হচ্ছে একটা প্রোগ্রাম বিশ্লেষণ করার ক্ষেত্রে। এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে নট অপারেটর ক্ষেত্রে হতে পারে যে আমরা যে নট কি জানি, নট হচ্ছে স্যার একটা ইনপুট একটা আউটপুট থাকে, লজিক গেটের ক্ষেত্রে তাকে কি বলবো? নট গেট। তো এখানে কি একটা ইনপুট হবে একটি আউটপুট হবে। দেখো আমরা কি জানি, আর যদি ইনপুট 0 হয় আউটপুট কি হবে? 1 হবে। তখন যা ইনপুট হবে তার বিপরীতটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে পাবো। তো বলতে পারি দেখো অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে, যখন যদি কোনো নট অপারেটর ব্যবহার করতে এরপর শুধুমাত্র একটি শর্ত থাকবে। হ্যাঁ, এটা একটা সঠিক হতে পারে যে তোমাদের একটি থাকবে আউটপুট। শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে। যদি কন্ডিশনের ক্ষেত্রে এই নট অপারেটর ব্যবহার করা হয়, এই শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে। এইটা সঠিক উত্তর, যদি বিপরীত হিসেবে কাজ করতেছে এবং শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে, কারণ এটাও বিপরীত হিসেবে, তার মানে এটাও সঠিক হবে। এই সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, যেটা উত্তর হবে ঘ নাম্বার। দেখো এর পরবর্তীতে একটি আমরা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। প্রোগ্রামটি কি হচ্ছে দেখো, ফর i = 1 i <= 6 i++ এবং ইফ i = 4 কন্টিনিউ printf এইচএসসি এক্সাম। এখন প্রশ্ন হচ্ছে এইচএসসি এক্সাম এই লেখাটি মোট কতবার প্রদর্শিত হবে? আচ্ছা, আমরা যদি চিন্তা করি যে আমরা এই ইফ শর্তটা করব না, ইফ শর্তটি ছাড়া এটা কতবার প্রিন্ট করবো সেটাই দেখবো। দেখো আমরা যে লুপে শুরু হচ্ছে কত থেকে, এই যে এখানে ফর লুপ ব্যবহার করা হচ্ছে এবং লুপে শুরু হচ্ছে 1 থেকে, তার মানে এটা অবশ্যই 1 থেকে প্রিন্ট শুরু করবে। 1 থেকে কি হবে? দেখো 1 6 ছোট আছে, আমরা জানি লুপ যদি ইয়েস হয় তাহলে সে লুপে প্রবেশ করবে এবং লুপের কার্যক্রমগুলো সম্পাদন করবে। তো এখানে হচ্ছে যেহেতু সেখানে কত, এটি ইয়েস হবে, তার মানে প্রথমবার সে একবার এইচএসসি এক্সাম প্রিন্ট করবে 1-এর জন্য। এরপরে কাজ হচ্ছে আমাকে কি করবে, সে হচ্ছে i1 বৃদ্ধি করবে, কত? i++ মানে 1 বৃদ্ধি করবে। এখন i1 কত হবে? আগে 1 ছিল, এর সাথে 1 যোগ করে কত হবে? 2। তাহলে এখন i1 2 হয়ে যাবে। 200 শর্ত চেক করবে, 2 কি 6 থেকে ছোট বা সমান? হ্যাঁ ছোট, তাহলে ইয়েস হলে সে লুপে আসবে, এসে 2 এর জন্য প্রিন্ট করবে। এরপর 1 যোগ করে কত হবে? 2 এর সাথে 1 যোগ করে 3 হবে, তা 3 6 ছোট হবে, হ্যাঁ এসে এখানে প্রিন্ট করবে কত? 3 1 প্রিন্ট করবে। এরপর 1 যোগ করে কত হবে? 4 হবে,
4 6 দিয়ে ছোট, লুপে আসবে, এসে 4-এর জন্য প্রিন্ট করবে। এরপর কত প্রিন্ট করবে? 5, তাই না? যেহেতু 4-এর সাথে 1 যোগ করে 5 হবে, 5 এখানে 5 6 তে ছোট, হ্যাঁ ছোট, ইয়েস হবে। এসে এইচএসসি এক্সাম প্রিন্ট করবে, 5-এর জন্য একবার প্রিন্ট করবে। এরপর কত? 1 যোগ করে 6 হবে, তাই না? যখন 6 হবে, 6 থেকে ছোট নাই কিন্তু সমান আছে, তাই না? 6 থেকে ছোট নাই কিন্তু সমান, তার মানে এই শর্তটা সত্য হচ্ছে। ইয়েস হচ্ছে, সে লুপে আসবে, এসে 6-এর জন্য একবার প্রিন্ট করবে। এখন আমরা যদি এই শর্তটা বাদ দিয়ে করি তাহলে সেটা কত হবে? 1-এর জন্য একবার, 2 3 4 5 6, 6 এই 6 সংখ্যার জন্য সে 6 বার প্রিন্ট করবে। কিন্তু এখানে বলে দিয়েছে যে ইফ I equal to 4 কন্টিনিউ। তো এইটি অ্যাকচুয়ালি কি? এটি হচ্ছে যখন এখানে I এর মান যখন 4 হবে তখন আমাদের এই শর্তটা চেক করবে। এই শর্তটা যদি ইয়েস হয় তাহলে এই কন্টিনিউ অংশটা কাজ করবে। দেখো আমাদের এখানে যখন 1 2 3 যখন 4 ছিল তখন কিন্তু আমাদের কি এই শর্ত না থাকলে আইসিসি এই মানটা প্রিন্ট করতো। যেহেতু এখানে কি বলেছে যে এইটি শর্ত ইয়েস হবে এবং লুপে আসবে যখন এই মানটা ইয়েস হবে, তার মানে 4 সমান সমান 4 হবে, তখন আমাদের কি কন্টিনিউ, তার মানে হচ্ছে এখানে আমাদের নিচে আর কোনো কাজ না করে সে কি করবে, এখান থেকে এই আয়ের মানটা বৃদ্ধিতে চলে যাবে, ইনক্রিমেন্টে চলে যাবে। তার মানে হচ্ছে যখন এই শর্তটা ইয়েস হবে তখন এই কন্টিনিউ কাজ করলে সে লুপের আর কোনো কার্যক্রম না করে সে হচ্ছে লুপে চলে যাবে। তো এইটা মনে রাখার সহজ ব্যাপার হচ্ছে বা সহজ টেকনিক হচ্ছে, যদি এখানে ইফ থাকে এবং এখানে কন্টিনিউ থাকে তো এখানে যে মানটা থাকবে এই মানটা শুধু প্রিন্ট করবে না, এই মানটা ছাড়া বাকি সবগুলো মানই প্রিন্ট করবে। তাহলে বলতে পারি এটা 1-এর জন্য প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে, 3 5 আর 6 এই মোট 5 বার এই মানটাকে প্রিন্ট করবে। তাহলে আমরা বলতে পারি এর সঠিক উত্তর হবে হচ্ছে 5 বার। সঠিক উত্তর 5 বার। আচ্ছা, এখন হচ্ছে আরেকটি প্রশ্ন। একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলেছে উদ্দীপক প্রোগ্রামটির আউটপুট কত। দেখো আমরা এই প্রোগ্রাম দেখতে পাচ্ছি, প্রোগ্রামটি হচ্ছে include str.h main সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে int a b b equal 10 a equal b%5। এইখানে পার্সেন্ট দ্বারা কি বোঝানো হচ্ছে এটা কি বলতে পারো? পার্সেন্ট হচ্ছে ভাগশেষ, তো এখানে ভাগশেষটা দেখতে হবে কত ভাগশেষ হবে। দেখো এখানে বলেছে b equal to 10, তার মানে আমাদের 10 কে ভাগ করতে হবে কত দ্বারা? 5 দ্বারা, তাই না? যেহেতু আমাদেরকে এটা ভাগ করতে হবে 5 দ্বারা ভাগ করলে ভাগফলটা কত হবে? 5 দুগুণে 10, দুইবার যাবে 10, এখানে কত হবে? ভাগশেষ 0। তো আমরা জানি অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে এটি হচ্ছে ভাগ আর এটি হচ্ছে ভাগশেষ। তো ভাগের জন্য আমরা কি লিখবো? ভাগের জন্য 2 হবে, আর যেহেতু আমাদের ভাগশেষ দরকার তার ভাগশেষ কত হবে? 0 হবে। তাহলে প্রোগ্রামটির আউটপুট হবে হচ্ছে 0, যেহেতু আমাদের কি এখানে কি বলেছিল? পার্সেন্ট মডিউলাস বা ভাগশেষ। তো 17 ক নম্বর উত্তর। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন। সি প্রোগ্রামিং ভাষা হলো, দেখো সি কি? সি একটি হচ্ছে মধ্যস্তরের ভাষা, সি একটি সেন্সিটিভ ভাষা। কেন? সিতে হচ্ছে যে ছোট হাতের একটা অক্ষর অর্থ বহন করে এবং বড় হাতের আরেকটা অর্থ বহন করে, এবং এখানে সবগুলো যে কিওয়ার্ড থাকে সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। সেহেতু আমরা বলবো এটি হচ্ছে একটি সেন্সিটিভ ভাষা, কিন্তু এটি উচ্চ স্তরের না, এটি হচ্ছে একটা মধ্যস্তরের ভাষা। এই সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, যেটা হবে 1 আর 2। আচ্ছা, এখন আসি বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন বিশ্ব বিপ্লবে? এটি হচ্ছে দ্বিতীয় বিশ্ব বিপ্লব। তাহলে 19-এর খ নাম্বার উত্তর হবে। বায়ো ইনফরমেটিক্স গবেষণার ক্ষেত্রসমূহ হলো বায়ো ইনফরমেটিক্স কাকে বলে? যখন জীববিজ্ঞানকে কম্পিউটারের সাহায্যে সমাধান করার চেষ্টা করা হয় বা সমাধান করা হয় তখন তাকে বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এটি সাধারণত জিনোম সিকোয়েন্স তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় বা ডিএনএ বিশ্লেষণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু রোবট নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটি হচ্ছে রোবোটিক্স। এর সঠিক উত্তর আবার হবে ক নাম্বার, যেটি হচ্ছে 1 আর 2। দুঃখিত, এটা হবে ক এবং এর উত্তর হবে 1 ও 2। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখি। দেখো পণ্যের ডিজাইন তৈরি করার ক্ষেত্রে কোনটি প্রয়োজন? যখন আমরা পণ্য ডিজাইন করতে হয় সেটি হচ্ছে আমাদের ক্যাড ব্যবহার করতে হয়। অটো ক্যাড বা ক্যাডের সাহায্যে যে কোনো পণ্যে ডিজাইন করা যায় এবং যেটা 3D আকারে ডিজাইন করা যায় সেটি হচ্ছে, তাহলে বলতে পারে পণ্যের ডিজাইন তৈরির ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে ক্যাডের। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার হতে পারে। ন্যানো টেকনোলজি কী ব্যবহার করতে পারে? দেখো ন্যানো টেকনোলজি হচ্ছে যে আণবিক পর্যায়ে বা ক্ষুদ্রতর যন্ত্রপাতি তৈরি করার ক্ষেত্রে যে প্রযুক্তি সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। সাধারণত অ্যান্ডোস্কোপি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কলোনোস্কোপির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্স রে করার ক্ষেত্রে আমাদের ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় না। সঠিক উত্তর হচ্ছে 1 আর 3।
যেটা হচ্ছে ক নাম্বার উত্তর হবে। আচ্ছা, এরপরে তো কোশ্চেন কি হবে দেখো, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়? রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে মানে সেটা যেটা সাধারণত লাইভ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইসোক্রোনাস। এর সঠিক উত্তর হবে গ নাম্বার বা আইসোক্রোনাস, যেটি হচ্ছে বিরতিহীনভাবে ডেটা স্থানান্তর করতে পারে বা ডেটা ট্রান্সমিট করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে যে একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করলেন। আচ্ছা, তাহলে কি বলেছে দেখো, সে কি করবে যে একটি ল্যাবের মধ্যে সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করবে এবং সেখানে এক ধরনের তার ব্যবহার, সেটা হচ্ছে পেঁচানো তার। তার আমরা যদি বলি টেক্সট প্রশ্ন কি বলতে হচ্ছে, উদ্দীপকের উল্লিখিত নেটওয়ার্ক কোন ধরনের? যেহেতু কি সে একটা ল্যাবের মধ্যে বা একটা রুমের মধ্যে সকল কম্পিউটারকে একসাথে নেটওয়ার্কভুক্ত করবে, তাহলে এইটি হচ্ছে ল্যান হবে। দেখো প্যান কি, প্যান হচ্ছে সাধারণত পার্সোনাল করার বা পার্সোনাল কাজের ক্ষেত্রে যে নেটওয়ার্ক গঠন করে সেটা হচ্ছে প্যান। ল্যান হচ্ছে যে লোকাল বা একটি রুম বা একটি এলাকার মধ্যে যে নেটওয়ার্ক গঠন করবে সেটা হচ্ছে ল্যান, বা পাশাপাশি কয়েকটা ভবনের ক্ষেত্রেও ল্যান তৈরি করা হতে পারে। এরপর হচ্ছে ম্যান। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সাধারণত একটি শহরের মধ্যে বা একটি বিভাগীয় শহরে যখন কোনো নেটওয়ার্কের অধীনে নিয়ে আসা হয় তখন তাকে বলা হয় ম্যান। এবং ওয়ান হচ্ছে সারা বিশ্বের সকল নেটওয়ার্কের যখন একসাথে করা হবে তখন তাকে বলা হয় ওয়ান। যেহেতু কি ছিল একটি ল্যাবের মধ্যে, এবং সঠিক উত্তর হবে হচ্ছে ল্যান। আচ্ছা, এখন হচ্ছে নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য হলো, দেখো আমাদের যে পেঁচানো তার ছিল, পেঁচানো তার হচ্ছে টুইস্ট পেয়ার কেবল, যেখানে মোট 4 জোড়া তার থাকে এবং এক অপরের সাথে পেঁচানো অবস্থায় থাকে। দেখো তাহলে এখানে যে কেবলটি সেটা ছিল হচ্ছে টুইস্ট পেয়ার কেবল, এখানে মোট 4 জোড়া তার, কিন্তু এখানে বলে দিচ্ছে কত, 3 জোড়া। এখানে 3 জোড়া তার হবে, এটা 4 জোড়া, তাহলে এটা হচ্ছে ভুল উত্তর। এটি সাধারণত 100 মিটার বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না বা পাঠানো যায় না। এটার দূরত্ব হবে 100 মিটারের মধ্যে, সে ডেটা স্থানান্তর করা যায় এবং ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে, যেটা এটাও সঠিক উত্তর হবে। তাহলে বলবো যে 5-এর হচ্ছে 2 আর 3, যেটি হচ্ছে গ নাম্বার সঠিক উত্তর।